যুক্তরাষ্ট্রে $2 লাখ জয়েন্ট লবিস্ট নিয়োগ, আওয়ামী লীগের পক্ষে কাজ করবেন তারা। ডিজিএফআই হেডকোয়ার্টারে আয়নাঘর, গুম অনুসন্ধান কমিশনে 400 অভিযোগ। সংস্কারের 5 কমিশন গঠন চূড়ান্ত, বিএনপিকে দিয়ে শুরু হচ্ছে প্রধান উপদেষ্টার সংলাপ। বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইন, থাকবে না কালা কানুন, জানালেন আইন উপদেষ্টা। নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনায় স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদ। সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এছাড়াও সংবাদ আরও থাকছে। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর তালিকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মার্কিন নীতি নির্ধারকদের সান্নিধ্য পেতে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে $2 লাখ চুক্তি করেছেন জয়। সুইডেন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল নেত্র নিউজের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সঞ্জয় ডেস্ক রিপোর্ট। গত 12 সেপ্টেম্বর জয়ের মালিকানাধীন ওয়াজেদ কনসাল্টিং ইন ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোম্যাসির সঙ্গে চুক্তি করে। জয় $2 লাখ বিনিময়ে 6 মাসের জন্য এই চুক্তি করেছেন। চুক্তি অনুযায়ী লবিস্টরা বাংলাদেশের বর্তমান সমস্যাগুলোর ওপর মার্কিন সরকারের কার্যনির্বাহী এবং আইনসভা শাখার অন্তর্দৃষ্টি আকর্ষণের জন্য কাজ করবে। ক্রিশ্চিয়ান বোর্জ এবং রবার্ট স্ট্রিকের নেতৃত্বে এই লবিং ফার্মের সাথে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গভীর সম্পর্ক রয়েছে। তারা দুজনেই 2016 সালে ট্রাম্পের প্রচারণার সময় উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। জয় এর আগে 2005 সালে আওয়ামী লীগের পক্ষে $7,20,000 বিনিময়ে একই লবিং ফার্মের সঙ্গে চুক্তি করেছিলেন। সে সময় রিপাবলিকান গ্যারি আকারম্যান বাংলাদেশের রাজনৈতিক দিক নির্দেশনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর তার ছেলে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করছেন। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ইসলামী চরমপন্থীদের দ্বারা প্রভাবিত হচ্ছে বলে প্রচারণা চালাচ্ছেন। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর 13 কর্মদিবসে জমা পড়েছে 400 অভিযোগ। ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ অনুযায়ী ডিজিএফআই কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে কমিশন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলটি ডিজিএফআই সদর দপ্তরের ভেতরেই। দোতলা ওই ভবনে 22টি সেল আছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় অসংখ্য গুম সংগঠিত হয়। আয়নাঘর নামে বন্দিশালায় রেখে চলে অবর্ণনীয় নির্যাতন। কথা বলছেন ইন কমন পার্লেন্স, এটা বেসিক্যালি জয়েন্ট ইন্টারোগেশন সেল। গুম তদন্তে গঠিত কমিশন অফ ইনকোয়ারি আয়োজিত সংবাদ সম্মেলনে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী আরও জানান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই কার্যালয়ে এমন গোপন বন্দিশালার সন্ধান মিলেছে। ডিজিএফআই আয়নাঘর আমরা পরিদর্শন করেছি, ডিটেকটিভ ব্রাঞ্চ সিটিটিসির যে ইন্টারোগেশন সেলস পরিদর্শন করেছি। ভিকটিমস অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স কোনো পাই নাই আমরা। 5 অগাস্টের যে চেঞ্জ ওভার, তারপরে হয়তো কিছুদিন ছিল, এরপরে আমরা কি পাইনি। ডিজিএফআইয়ের যে হেডকোয়ার্টার্স তার কম্পাউন্ডে আছে, এটা 2 স্টোরিড বিল্ডিং। তো নিচতলায় সেল আছে প্রায় ধরেন 20-22টা সেল। উপরের তলায় কিছু রুম আছে, ওইলা ওরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করতো, তখন করতো, এখন তো এটা ব্যাকএন্ড। তৎকালীন সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুমে জড়িয়ে পড়ে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গতকাল পর্যন্ত
400 অভিযোগ পেয়েছি। We have already examined and recorded the statements of Brigadier General retired Azmi, Lieutenant Colonel Hassin, Ambassador Maruf Jaman, Hummam Kader, Barrister Sarwar Hussain, who is a former army officer, and others. Around 75 people have given their statements to this commission. 30 সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার কথা থাকলেও 10 অক্টোবর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। সাবসিকুয়েন্টলি আমরা আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে টাইমলাইনটা আমরা এক্সটেন্ড করে আপ টু 10th অক্টোবর 2024 করা হয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কারের লক্ষ্যে ঘোষিত 6 কমিশনের মধ্যে 5টির গঠন চূড়ান্ত করেছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়, যার ঘোষণা আসবে যে কোনো সময়। আর কমিশন কাজ শুরু করার আগে প্রতিশ্রুত সংলাপের বিষয়েও সিদ্ধান্ত হয় বৈঠকে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সন্ধ্যায় এ নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তার প্রেস সচিব। জানান, বৈঠকে সরকারের 6 সংস্কার কমিশন চূড়ান্ত করার বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। 5টা কমিশন মোটামুটি ফাইনালাইজ, এটা জাস্ট ডিক্লারেশনটা বাকি। আর একটা কমিশনের 2-1 জনের নাম একটু বাকি আছে, এটাও আমরা আশা করছি 1-2 দিনের মধ্যে এটা ফাইনালাইজ হবে। শনিবার বেলা 2:30 থেকে বিএনপির সাথে আলোচনার মধ্য দিয়ে শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সংলাপ। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপটা শুরু হচ্ছে শনিবার 2:30টার সময়। প্রথম দিন বিএনপি থাকবে, এটুকু আমি বলতে পারি। এরপরে তো আরও বাংলাদেশের প্রধান কিছু পার্টিগুলো থাকবে। তৈরি পোশাক শিল্পের চলমান সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের বিষয়টিও আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এটা আমার মনে হয় যে লেবার মিনিস্ট্রিটাই বলবেন, ওনারাই এটা বলবেন। বাট এটা নিয়ে খুবই অনেক আলাপ আলোচনা হয়েছে। এটা নিয়ে সমস্ত অনেক ক্যাবিনেট মেম্বার এটা নিয়ে আলাপ করেছেন। কাতার ও মালদ্বীপে বন্দী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে চুক্তির খসড়াও অনুমোদন হয়েছে বৈঠকে। মালদ্বীপে যেমন আমাদের 80 জন ওইখানে দেওয়ার সেন্টেন্স রয়েছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইন, সেই সাথে দেশের সকল কালাকানুন বাতিল করার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত এই আইনটি বাতিল করার পক্ষে তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। প্রণব চক্রবর্তী রিপোর্ট। সাইবার নিরাপত্তা আইন 2023 বাতিলের দাবিতে দীর্ঘদিন আন্দোলন ছিল দেশের সব শ্রেণী পেশার মানুষের। অন্তর্বর্তী সরকার আসার পর সে দাবি আরও জোরালো হলে এর পক্ষে মত গ্রহণে সেমিনারের আয়োজন করে আইন মন্ত্রণালয়। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই মত বিনিময় সভায় ছিলেন বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ। বৈশ্বিক বিষয় ও ধর্মীয় অনুভূতির বিষয় মাথায় রেখে সাইবার সিকিউরিটি আইন পরিবর্তনের পক্ষে মত দিলেন আলোচকরা। এটা মূলত গণমাধ্যমের কণ্ঠরোধ এবং ভিন্নমত লোকের কণ্ঠরোধের জন্য এই আইনটি করা হয়েছে। বিচার ব্যবস্থাও এমনভাবে ব্যবহার করার চেষ্টা করা হয় যেখানে এটাকে ম্যানিপুলেট করার সুযোগ অনেক বেশি থাকে। সেজন্য আমাদের আইনগুলোতে সরকারের দিক থেকে ক্ষমতা যত বেশি সম্ভব কমানো যায়। ক্ষমতাকে ধরে রেখে কর্তৃত্ব দেখাতে এ আইন বললেন আইনজ্ঞরা। আইনটা চেঞ্জ করে 3টা ডাইমেনশন ক্রিয়েট করা উচিত। একটা হলো সাইবার সিকিউরিটির অংশটুকু সেপারেটলি, আর স্পিচটা বাদ দিয়ে দেওয়া উচিত, আর কিভাবে ইনভেস্টিগেটিভ জার্নালিজম এনশিওর করা হবে সেই অ্যাক্সেসটা ঠিক রাখা উচিত। এই আইনগুলো কর্তৃত্ববাদের সরকারের কর্তৃত্ববাদ বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে এবং তা স্থায়ীকরণের চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করার অন্যতম হাতিয়ার হিসেবে তৈরি হয়েছিল এবং ব্যবহৃত হয়েছে। এ সময় সরকারের আইন এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা জানান, খুব দ্রুতই পরিবর্তন হবে সাইবার নিরাপত্তা আইন। কোনো মামলা যাতে না নেওয়া হয় এই মুহূর্ত থেকে, আমাদের এই সিদ্ধান্তটা আসলে খুবই দ্রুত নিতে হবে। নাহলে এটা যদি স্বাধীন বাংলাদেশে এই আইনে আরেকটি মামলা হয়, এটা আমাদের সকলের জন্যই আসলে বিব্রতকর হবে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা উচিত, সেদিকে আমরা যাব। ঠিক এই মুহূর্তে পুরাটা বাতিল করব নাকি স্পিচ অফেন্স সব বাতিল করে দিব, সেটার ব্যাপারে আমি পর্যায়ক্রমে সকল ধরনের কালাকানুন থেকে বাংলাদেশকে মুক্ত করব। নতুন আইন শুধু পরিবর্তন করলেই চলবে না, এর ভারসাম্য জরুরি, সে বিষয়টিও উঠে আসে আলোচনায়। হাইকোর্ট জামিন দিয়েছিল। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম। ২ অক্টোবর বুধবার টাইম 100 নেক্সট 2024 শিরোনামে এই তালিকা প্রকাশ হয়। তিনি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ২০২৪ সালের টাইম ১০০-তে এবার অন্তর্ভুক্ত হলো নাহিদ ইসলামের নাম। নাহিদ ইসলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি। নাহিদ ইসলাম সম্পর্কে টাইম লিখেছে, ক্ষমতাধর এই ব্যক্তি সমাজবিজ্ঞানে স্নাতক, ২৬ বছর বয়সী নাহিদ বাংলাদেশের সাম্প্রতিক গণ আন্দোলনের অনেক নেতার মধ্যেই অন্যতম। সাবেক সরকারের সময় বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দ্বারা নির্যাতনের শিকার হওয়ার পর সাধারণ মানুষের কাছে তার পরিচিতি বাড়তে থাকে। টাইম আরও লিখেছে, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জেন জির ২ জন উপদেষ্টার একজন নাহিদ। ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, এখন তা মেরামতের চ্যালেঞ্জ নিতে হচ্ছে নতুন সরকারকে। এ প্রসঙ্গে নাহিদ টাইমকে বলেন, নতুন প্রজন্মের ভাবনা ও প্রবণতা বুঝতে হবে। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতার অবসান হতে হবে এবং সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির এই তালিকা প্রকাশ করে মার্কিন সাময়িকী টাইম। ১৯৯৯ সাল থেকে প্রতি বছর এই তালিকা প্রকাশিত হচ্ছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। এবার নারী বিশ্বকাপ প্রসঙ্গ। নারী টি-20 বিশ্বকাপে দীর্ঘ ১ দশক পর কাঙ্ক্ষিত জয় পেল বাংলাদেশ। আসরের উদ্বোধনী ম্যাচে সংগ্রহ বড় না হলেও পোলারদের দুর্দান্ত নৈপুণ্যে স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচ দিয়ে নিজের ১৭তম টি-20 ম্যাচের মাইল ফলক স্পর্শ করলেন লাল সবুজ অধিনায়ক জ্যোতি। আবু হুরায়রা তামিমের রিপোর্ট। মারুফ আক্তারের বলে সারা ২ রান নিলে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকরা। এ আনন্দ দ্বিগুণ হতে পারত বিশ্বকাপটি নিজের দেশে হলে। রাজনৈতিক পালাবদলে বাংলাদেশ থেকে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয়েছে আরব আমিরাতে। টাইগ্রেসদের দেয়া ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ১২ ও ব্যক্তিগত ৮ রানে সাসকিয়াকে আউট করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন ফাহিমা খাতুন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটিশরা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১০৩ রানে থামে তাদের ইনিংস। বাংলাদেশের ঋতুমণি ২টি ও মারুফা, নাহিদা, ফাহিমা এবং রাবেয়া একটি করে উইকেট নিয়েছেন। এর আগে শারজায় টস জিতে ব্যাট করতে নেমে দ্রুত রান তোলার চেষ্টা করে বাংলাদেশ। দলীয় ২৬ ও ব্যক্তিগত ১২ রানে মুর্শিদা আউট হলে উদ্বোধনী জুটি ভাঙে। দ্বিতীয় উইকেট জুটিতে সুবহানা মুস্তারিকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন সাথী রানী। ব্যক্তিগত ২৯ রানে সাজঘরে ফেরেন সাথী। সুবহানাও তার ইনিংস বড় করতে পারেননি, ৩৬ রানে ফেরেন তিনি। নিজের ১৭তম মাইল ফলকের ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১৮ বলে সমান ১৮ রান করলে ৭ উইকেটে ১১৯ রানের ফাইটিং স্কোর করে বাংলাদেশ নারী দল। ৫ রানের পাশাপাশি ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা বাংলাদেশের ঋতুমণি। আবু হুরায়রা তামিম, ২১ টেলিভিশন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে নরওয়েকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করতে গেলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল তাদের গার্ড অফ অনার দেয়। প্রথমে নরওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত অ্যারল্ড গুলব্র্যান্ডসেন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এরপর পরিচয়পত্র পেশ করেন ইউরোপিয়ান ইউনিয়নের নতুন রাষ্ট্রদূত মাইকেল মিলার। রোহিঙ্গা সমস্যার সমাধানে ইইউ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
জেলা প্রশাসক নিয়োগের বিষয়ে ৫ কোটি টাকা ঘুষ চাওয়ার কথোপকথন ফাঁসের সংবাদটিকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। আলোচিত খবরটিতে দাবি করা হয় আওয়ামী লীগের পছন্দের তালিকা অনুযায়ী ৫২ জেলা প্রশাসক নিয়োগে ২০০ কোটি টাকা খরচ করেছে ভারতের একটি গোয়েন্দা সংস্থা। তৌহিদুর রহমানের রিপোর্ট। জেলা প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে তুলকালাম চলছে সচিবালয়ে। গেল মাসের শেষ দিকে ৩ কোটি টাকার চেক দিয়ে ডিসির পদায়ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয় গণমাধ্যমে। এর আগে গত ৯ এবং ১০ সেপ্টেম্বর ৫৯ জন জেলা প্রশাসক নিয়োগ দেয়াকে হাতাহাতির ঘটনা ঘটে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। এবার ৫ থেকে ১০ কোটি টাকার ঘুষ দেয়া নেয়ার বিষয়ে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা আদান প্রদানের বেশ কয়েকটি স্ক্রিনশট ভাইরাল হয় বুধবার। অভিযোগ ওঠে খুদে বার্তায় কথোপকথনের ওই দুই ব্যক্তি জনপ্রশাসন সচিবের মোখলেসুর রহমান এবং যুগ্ম সচিব জিয়াউদ্দিনের। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর ওনারা যে শো করেছে সেটা হলো আইফোন। দেখেন, আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি। এতদিন আমার সাথে কাজ করেছেন, বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই। আপনাদের 3টা আমি নাম উল্লেখ করতে চাই না। আপনারা যারা ভালো আছেন, আমি ভালোকে ভালো বলবোই। এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন, কতটুকু যুক্তি হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করা। গণমাধ্যমের খবরটির সত্যতা যাচাইয়ে স্বরাষ্ট্র, আইন এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তবে বলবো, যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তার লোক আমি অনেক কথা বলতে পারো, আমি রাস্তার লোকের পিছনে দৌড়াবো না। আমরা সরকারের পজিশন থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করব, যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে আমার নিয়মকরণের মোতাবেক। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাতে দলটির পছন্দের কর্মকর্তাদের জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করে ভারতীয় গোয়েন্দা সংস্থা। সেই টাকা কিভাবে বন্টন করা হবে তা নিয়েও মোখলেসুর রহমান পরামর্শ দেন বলে জানা গেছে। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। নওগাঁ ১ আসনের সাবেক এমপি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের পর তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন সাধন চন্দ্র, উপজেলা চেয়ারম্যানও ছিলেন তিনি। পরে সংসদ সদস্য নির্বাচিত হন এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান। দায়িত্ব পালনের সময় নওগাঁয় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি। গোমস্তাপুরের জমি নিয়ে বিরুদ্ধে জোরে এক মহেন্দ্র চালককে পিটিয়ে হত্যার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলন নস্যাৎ করতে আগ্নেয়াস্ত্রসহ ক্যাডার মাঠে নামিয়েছিলেন তিনি। নির্বাচনকে সুকৌশলে নিয়ন্ত্রণ করতে প্রশাসনিক কারসাজি নিয়ন্ত্রকের দায়িত্বে আনা হয়েছিল সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে। পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের নির্দেশ বাস্তবায়ন সহ আওয়ামী সরকারের অনেক অপকর্মের অন্যতম হোতা এই জাহাঙ্গীর, এমন অভিযোগ বিশিষ্টজনদের। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। সংবিধানের ভাষায় নির্বাচন কমিশন একটি স্বাধীন ও শক্তিশালী সংস্থা, কিন্তু বিগত ১৫ বছরে প্রতিষ্ঠানটির ওপর আওয়ামী সরকারের নগ্ন হস্তক্ষেপে তা পরিণত হয় ঠুটু জগন্নাথে। তৎকালীন সরকারের নির্বাচনী খেলার সব ধরনের ষড়যন্ত্র একটি নির্দিষ্ট সময় জুড়ে বাস্তবায়ন করেছেন সাবেক সচিব জাহাঙ্গীর আলম। ২০২২ সালের ২৭ অক্টোবর নির্বাচন কমিশনে যোগ দিয়ে নিজেই হয়ে ওঠেন সরকার ও ইসির মধ্যে শক্ত সেতু। সরকারি কর্মকর্তা এবং তার অনুগত কর্মকর্তাকে অন্যতম প্রধান জায়গায় মানে সচিবিক দায়িত্ব পালন করার মধ্য দিয়ে সে ম্যানিপুলেশনের কাজটা করেছে। সাবেক এই সচিবের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্ত জরুরি বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে ওনার শাস্তি পাওয়া উচিত, আর দোষী সাব্যস্ত যদি না হন তিনি মুক্ত হবেন। ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, তাই অভিযোগগুলো তদন্ত হওয়া দরকার। স্বাধীন নির্বাচন কমিশনের জন্য দৃষ্টান্ত গড়ে তুলতে জাহাঙ্গীরের কঠোর শাস্তির দাবি উঠেছে রাজনৈতিক অঙ্গনে। সরকারি কোনো ক্রীড়ানক এইখানে এসে
আর কখনো নির্বাচনে ম্যানিপুলেশন কাজ করবে না। প্রকৃত অভিযোগ সুনির্দিষ্ট করে গঠন করতে হবে। সেই সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া শুধু গ্রেপ্তার করলে এটা লোক দেখানো হবে। জাতীয় কিংবা স্থানীয় যে কোনো নির্বাচনে সরকারের নীল নকশা বাস্তবায়নে জাহাঙ্গীর আলম এতটাই পটু ছিলেন যে তার খেতাব হয়ে ওঠে ডামি নির্বাচনের কারিগর। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার অভিযোগে রূপনগর থানা আওয়ামী লীগের সহসভাপতি গফুর মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে 8টি গুলি সহ একটি শটগান জব্দ করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, আন্দোলন চলার সময় গফুর মোল্লা মিরপুর 10 এবং পল্লবী এলাকায় হামলা চালায়। গত 20 জুলাই প্রশিকার মোড় 4 আগস্ট মিরপুর 10 নম্বরে হামলায় নিহত হন শামীম হাওলাদার এবং ইমন হোসেন আকাশ। এর মৃত্যুর ঘটনায় পৃথক দুটি ঘটনায় আলাদা মামলা দায়ের করা হয়। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়। আমরা তাকে গ্রেপ্তার করি এবং তার বাসা সার্চ করে আমরা একটা তার শটগান পাই এবং শটগান ওখানে আমরা 8 রাউন্ড তাজা গুলি এবং একটা গুলির খোসা উদ্ধার করি, যেটা ইতিপূর্বে ইউজ হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের রাজধানীর মিরপুর বিএফ শাইন কলেজের শিক্ষার্থী শফিকুদ্দিন আহমেদ আহনাফকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে আরও 2টি অভিযোগ দাখিল করেছে জাতীয় নাগরিক কমিটি। বিস্তারিত শাকের আর্য রিপোর্টে। গত 4 আগস্ট রাজধানীর মিরপুর 10 নম্বরে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিতে নিহত হয় আহনাফ। বৃহস্পতিবার ছেলে হত্যার বিচার চাইতে ট্রাইব্যুনালে আসেন নিহতের মা। আমার বাচ্চা যেন সুষ্ঠু বিচার পায় এবং কে বা কারা ওখানে গুলি করেছে সেটা আমরা জানি না, যেহেতু আমরা কোনো আসামিকে ওইভাবে করিনি, কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রীর অনুমতিতেই তো এই কাজগুলো হয়েছে। তো আমি চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক। চিফ প্রসিকিউটর বলেন, অভিযোগে সুনির্দিষ্টভাবে কারো নাম বলেননি। যারা অপরাধের সাথে যুক্ত তদন্ত করে কেবল তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনে আহত, নিহত ও ক্ষতিগ্রস্তদের ব্যাপারে বিএফ শাহিন কলেজের ছাত্রছাত্রীদের কাছে তথ্য চান তিনি। তোমরা তোমাদের সহপাঠী সহকর্মী যারা এই আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে বা নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের এই তথ্যগুলো আমাদের ট্রাইব্যুনালের কাছে নির্ভয়ে এসে তোমরা জানিয়ে যাও। এদিকে জুলাই আগস্টের গণহত্যার বিচার পুরাতন হাইকোর্ট ভবনে হবে বলে জানান চিফ প্রসিকিউটর। কোথায় কোথায় সমস্যা আছে, কোথা থেকে ছাদ থেকে ধসে পড়ছে অথবা কোথায় পানি পড়ছে, যে সমস্ত ফ্যাসিলিটিস এবং অ্যামিনিটিসের বিষয়গুলো আছে, এগুলো ওনারা সরেজমিনে পরিদর্শন করেছেন এবং ওনারা বলেছেন যে এইটা খুব দ্রুততম সময়ের মধ্যেই মেরামত করে এটা ব্যবহার উপযোগী করা সম্ভব হবে। ব্যবহার উপযোগী করতে গেলে আমরা আমাদের স্ট্রাকচারাল টিমমেট যারা আছে তাদেরকে সহ এসেছি, আমরা স্থপতি যারা চিফ আর্কিটেক্ট উনিও আছেন আমাদের সঙ্গে। এখন এখানে যা যা করণীয় সবই আমরা করব। লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে 2টি অভিযোগ দাখিল করা হয়েছে ট্রাইব্যুনালে। আমার সন্তান মারা গেছে, কে মরছে কই পুলিশে, কোন জায়গায়? যাত্রাবাড়ি পকেট গেট কুতুবকালী যে কাজলা পেট্রোল পাম্পের এখানে। আঙ্কেল আপনি আসেন, আমি কই যাবো? সন্টেক ইউনিক হাসপাতালে। আমার ছেলের তো কোনো অপরাধ ছিল না, আমার ছেলে ছাত্র মিছিলে গেছে, আমার ছেলের কি এটা অপরাধ? এই অপরাধে আমার ছেলে গুলি খেতে পারে, মরতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও তদন্ত সংস্থায় এ পর্যন্ত 53টি অভিযোগ দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখব। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। হিটলারের জার্মানিতে পুনর্বাসন হয়নি, তাই শেখ হাসিনার কোনো পুনর্বাসন এই দেশে নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনগণের সরকার গঠনের জোর দাবি জানান রিজভী। বিস্তারিত ওমর ফাহিমের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে গত সরকারের আমলের সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় আওয়ামী সরকারের প্রণীত আইন ব্যবহার করে তারেক রহমানকে দেশে ফেরত আনার তাগিদ দেন রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসছেন না? কি আইনি প্রক্রিয়া আছে? এই আইন তো মানব রচিত আইন। এই আইন তো হচ্ছে স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের, স্বৈরাচারের, খুনিদের,
গুম করে যারা তাদের, এই আইন তো একটা এক্সিকিউটিভ বডির একটা খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে। শেখ হাসিনার দেশে এসে পুনরায় রাজনীতি করার বিষয়েও কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানি, সুতরাং কোনোভাবেই মাফিয়া নাৎসি ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। এর আগে সকল বিতর্কিত আমলাদের অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সিদ্ধান্তের প্রশংসা করেন জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশের আন্দোলনরত সকল দলের সাথে কথা বলা আপনি শুরু করেছেন, সেই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাবো। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিভাবে সীমান্ত দিয়ে পালালেন তার তথ্য বিজিবির কাছে নেই বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে ভারতে পালিয়ে গেলেন তারও জবাব নেই বিজিবির কাছে। এ সময় কোন সীমান্ত দিয়ে কে পালিয়ে গেছেন তা অবশ্যই তদন্ত করার কথা জানান তিনি। তবে এ বিষয়ে যারা সহায়তা করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিজিবি মহাপরিচালক। দুপুরে বিজিবি সদর দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথাও জানান তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে সরকার সতর্ক বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের জন্য জ্বালানি সরবরাহ ঠিক থাকে সে বিষয়ে পদক্ষেপ নেবে সরকার। বাজারেও কিন্তু যুদ্ধকে একটু ধরে নিছে, কারণ যুদ্ধ তো এটা প্রথম যুদ্ধ না যে ইউক্রেনে যুদ্ধ হয়েছে, তারপরে কি বলে মিডল ইস্টের এখন যুদ্ধের আছে। তো ওই জন্য আমাদের দেশ হিসেবে আমাদের প্রত্যাশা যেটা সেটা হচ্ছে যে এটা হয়তো সীমার অতিক্রম করবে না আর কি, কিন্তু আমরা উই আর প্রিপেয়ার্ড যে এটা হবে, একটা অস্থিরতা, জ্বালানি বাজারে একটা অস্থিরতা দেখা দেবে। আমরা চেষ্টা করব যে জ্বালানি সরবরাহ যাতে অব্যাহত থাকে। ব্যাংক খাতে সংকট রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ব্যাংকার অ্যাসোসিয়েশনের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, এই সংকট উত্তরণে ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। স্পেসিফিক প্রবলেম আছে ওদের, আপনার ঋণ ব্যাপারে, তার লিকুইডিটি প্রবলেম আছে কিছু, সেটা আমরা বলছি এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ করব। আর ওরা চাচ্ছে যে সংস্কার যে হবে ব্যাংকিং সেক্টরে, ওটার সাথে ওনারা যেন তাদের মতামতের প্রতিফলনটা ঘটে, সেটা আমরা বলছি করব। এবার বাণিজ্য সংবাদ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশের যৌথ উদ্যোগে হয়ে গেল মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত পণ্যের মান বিষয়ক সেমিনার। সেমিনারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোজাম্মেল হক, অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুব আলী, এফবিসিআর পরিচালক ইসহাকুল হোসেন সুইট, আইবিএফবি সহ সভাপতি এম.এস. সিদ্দিকী, এছাড়া বিএসটিআর উপপরিচালক মোর্শেদা বেগম, চিত্রনায়ক মামুন হাসান ইমন, অ্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার অ্যান্ড বিউটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, স্কিন কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার শারমিনা হক ও ডক্টর সাকুন মাঙ্গুত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকান উল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান, এমডিএস ও ইনভেস্টমেন্ট উইংয়ের প্রধান নাজমুস সাদাত, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান এম হাবিবুর রহমান, ট্রেড ফাইন্যান্স ডিভিশনের প্রধান আবু রুশদ ইফতেখারুল হক, হিউম্যান রিসোর্স ডিভিশনের প্রধান শাহরিয়ার খান, ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ শোয়েব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমদানি হওয়া কসমেটিক্স ও স্কিন কেয়ার সামগ্রীর বেশিরভাগই নকল। বিপরীতে স্থানীয়ভাবে উৎপাদিত প্রসাধন পণ্যের মান বাড়ছে। এখানে দেশীয় উদ্যোক্তা বিনিয়োগ বাড়ালে আগামী 2 বছরের মধ্যে অন্তত 1000 কোটি টাকার বেশি রাজস্ব পাবে সরকার। পাশাপাশি সাশ্রয় হবে বিদেশি মুদ্রা। তৌহিদুর রহমানের রিপোর্ট।
বাংলাদেশি কসমেটিক্স এবং স্কিন কেয়ার সামগ্রিক বার্ষিক বাজার ২১,০০০ কোটি টাকারও বেশি। বছরের প্রসাধন পণ্যের বাজার বাড়ছে ১২% হারে। কিন্তু বাজারে ভেজাল ও নকল পণ্যে সয়লাভ। এর ফলে ভোক্তারা প্রতারিত হচ্ছেন, পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। কিছুদিন মাখার পর কিন্তু আমার স্কিনে প্রবলেম হয়ে গিয়েছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্কিন প্রোডাক্ট প্রডিউসার অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। আমরা যদি প্রোডাক্টগুলোকে ফর্মুলেশন করে আমাদের স্কিন বুঝে প্রোডাক্টগুলো ইউজ করি, তাহলে কিন্তু আমাদের স্কিনে যে বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখি সেগুলা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই অবস্থায় দেশীয় শিল্পের বিকাশে নীতি সহায়তা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। যে 12টি দেশ হালাল প্রোডাক্ট রপ্তানি করছে কসমেটিক্সের, এর মধ্যে একটি নামও কিন্তু বাংলাদেশের নেই। অথচ বাংলাদেশ ইজ এ কান্ট্রি ওয়ার 90% মুসলিম রিসাইডস। ব্যাড প্র্যাকটিস আমি যেন এইখানে অভ্যস্ত না হতে হই, আপনারা এটা এনশিওর করেন। বিগ ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে বাংলাদেশে যারা পৃথিবীতে অনেক বিখ্যাত, এবং আমেরিকা ইউরোপের মার্কেটে আমাদের এই মেডিসিনগুলো কিন্তু বেশ সগৌরবে এখানে তারা কাজ করছে। আমরা কিন্তু কসমেটিক্সটাও পারবো। নকল ও ভেজাল প্রসাধন সামগ্রিক দৌরাত্ম্য ঠেকাতে বাজারে তদারকি বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। ভোক্তার অধিকার সংরক্ষণ হবে না যতদিন পর্যন্ত ভোক্তা নিজে অ্যাওয়ার হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রে $2 লাখ জয়ের লবিস্ট নিয়োগ, আওয়ামী লীগের পক্ষে কাজ করবেন তারা। ডিজিএফআই হেডকোয়ার্টারে আয়নাঘর, গুম অনুসন্ধান কমিশনের 400 অভিযোগ। সংস্কারের 5 কমিশন গঠন চূড়ান্ত, বিএনপিকে দিয়ে শুরু হচ্ছে প্রধান উপদেষ্টার সংলাপ। বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইন, থাকবে না কালা কানুন, জানালেন আইন উপদেষ্টা। নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা, স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124. এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায়। আপনার সাথে থাকুন।